হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য ধরনের। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দিয়েছি। ফর এক্সাম্পল আইপিওর দিয়েছি, স্টক অ্যানালিসিসের দিয়েছি, সেক্টর অ্যানালিসিস দিয়েছি, বা প্রোমোটার, ডিআইআই, এফআইআই তারা কী করছে এ ধরনেরও ভিডিও আছে। লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ কী করব, তার টেকনিক্যাল, তার ফান্ডামেন্টাল সব ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তবে আজকের ভিডিওটা কিন্তু এই বাকি সবগুলো থেকে একটু আলাদা রকমের, এবং আমি পার্সোনালি মনে করি যে আজকের যে ভিডিও এটা বাকি ভিডিওর থেকেও অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা কিন্তু আজকের ভিডিওতে সাইকোলজি অফ ইনভেস্টিং এই টপিকে কিছু কথা বলতে চাই। সাইকোলজি কেন গুরুত্বপূর্ণ যে কোনো জায়গায়, শুধু ইনভেস্টিং নয়। আজকে যেমন অনেকেই হয়তো ম্যাচ দেখছেন, তো ক্রিকেটের ক্ষেত্রেও সাইকোলজি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে ক্রিকেটের ক্ষেত্রে আপনাকে কোন ডেলিভারিতে কী ধরনের শট মারতে হবে, বা কোন ধরনের ব্যাটসম্যানকে কী ধরনের ডেলিভারি দিতে হবে, এটা তো ক্রিকেটের পার্ট আছে এবং থাকবেই সব সময়। কিন্তু এর বাইরেও যে সাইকোলজি, প্লেয়ারদের যে সাইকোলজি, সেটা কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে, যেটাকে হয়তো আমরা অনেক সময় খুব একটা গুরুত্ব দিই না। তবে এটা হয়তো অনেকেই জানেন যে ক্রিকেটারদের কিন্তু সাইকোলজিক্যাল ট্রেনিংও হয় তাদের সাইকোলজি ডেভেলপ করার জন্য, ইমপ্রুভ করার জন্য। তো সে কারণে যেহেতু আজকে আমরা আমাদের এই ভিডিওতে সাইকোলজি অফ ইনভেস্টিং নিয়ে কথা বলবো, তো সে কারণে এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখলে আপনারও ভালো লাগবে। তো ইনভেস্টিংয়ের ক্ষেত্রে সাইকোলজি কেন গুরুত্বপূর্ণ? দেখুন, ইনভেস্টিং কিন্তু বাকি যেসব প্রফেশন আছে সেই প্রফেশনের থেকে কোনো অংশে কম নয়, বরং আমি বলবো অনেকটা ওপরে। কারণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাকে অনেক কিছু জানতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু জানতে হবে, ইকোনমিক্স জানতে হবে, কোথায় যুদ্ধ লেগে যাচ্ছে সেটা জানতে হবে, কে কোন দেশ কত গোল্ড রিজার্ভ রাখছে সেটা জানতে হবে, ইন্টারেস্ট রেট জানতে হবে, লোকাল আপনার দেশের কি হচ্ছে ইকোনমিতে সেগুলো জানতে হবে, সব কিছু জানতে হবে, এবং সেন্টিমেন্ট জানতে হবে। তাছাড়া আবার তার উপরে আছে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস। এতগুলো জানলে আপনি সঠিকভাবে ইনভেস্টিং বা ট্রেডিং করতে পারবেন। তো ইনভেস্টিং কোনোভাবেই কিন্তু কোনো প্রফেশনের থেকে কম নয়। তো আজকের এই ভিডিওতে কোন কোন টপিক নিয়ে কথা বলবো সেই টপিকগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। ফর এক্সাম্পল, প্রথমেই দেখতে পাচ্ছেন দ্য ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস, আপনাকে সাইকোলজিক্যালি কেন সচেতন থাকতে হবে ইনভেস্টিং করার জন্যে। কমন সাইকোলজিক্যাল ট্র্যাপস, মার্কেটে কী ধরনের সাইকোলজিক্যাল ট্র্যাপগুলো থাকে যেগুলো থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। এরপরে ডেভেলপিং এ র্যাশনাল ইনভেস্টমেন্ট মাইন্ডসেট, আপনি আপনার যথাযথ ইনভেস্টমেন্ট মাইন্ডসেট কিভাবে তৈরি করবেন। এরপরে হচ্ছে স্ট্র্যাটেজি টু ওভারকাম বায়াসেস। আমাদের মধ্যে কিন্তু অনেক সময় বায়াস থাকে কোনো পার্টিকুলার কিছু জিনিসের ক্ষেত্রে, তবে মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু কোনো একদিকে বায়াস থাকলে কিন্তু চলবে না, আপনাকে কিন্তু একটা একদম নিউট্রাল এবং লজিক্যাল পার্সন হতে হবে। এরপরে আমরা শেষে যেটা দেখে নেব সেটা হচ্ছে ইনভেস্টিং উইথ কনফিডেন্স, আপনি একজন কনফিডেন্ট ইনভেস্টার কিভাবে হয়ে উঠতে পারেন। তো এই ধরনের কিছু ইন্টারেস্টিং 5খানা টপিক নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো এক এক করে। তো প্রথমেই সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস। সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস কেন গুরুত্বপূর্ণ ইনভেস্টিংয়ের ক্ষেত্রে, আমি একটা খুবই সাধারণ এক্সাম্পল দিয়ে বলতে চাই। ফর এক্সাম্পল, আপনি স্টক কোনো একটা ভালো রকমের বেচেছেন। এটা অবশ্যই ঠিক যে মার্কেটে ভালো ইনভেস্টার হতে গেলে কিন্তু আপনাকে ভালো ভালো স্টক পিক করতে হবে। এবার ধরুন যে আপনি দুটো ভালো স্টক পিক করেছেন, আর এটাও ধরুন যে সেই স্টকগুলো এক মাসের মধ্যে 10% করে রিটার্ন দিয়ে দিয়েছে। এবার আপনার মাথার মধ্যে যদি এটা আসতে থাকে, এই সাইকোলজি আসতে থাকে যে 10% দিয়ে দিয়েছে, অনেকটা প্রফিট হচ্ছে, ঠিক আছে তাহলে বেরিয়ে যাই। তাহলে কি হলো, তাহলে আপনি কিন্তু এত কষ্ট করে যে ভালো স্টকগুলো বেছে বের করলেন, সেগুলো কিন্তু মাত্র 10% নিয়ে আপনি স্টকগুলোকে বেছে দিলেন। তাহলে কিন্তু তাতে আপনার কিছু লাভ হলো না, যে স্টকগুলো হয়তো আগামী 6 মাস বা 7 মাস 1 বছরে যেগুলো ডবল হতে পারতো। সুতরাং বুঝতেই পারলেন যে আপনি স্টক ভালো বেছেছেন, সব কিছুই ঠিক ছিল, কিন্তু আপনার সাইকোলজিক্যাল ব্যাপারের জন্য কিন্তু আপনি সেই প্রফিটটা করতে পারলেন না, যেটা একটা ভালো ইনভেস্টার সেই প্রফিটটা কিন্তু করতে পারতো। তো এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা এখানে কিছু পয়েন্ট দেখে নিতে চাই। ইনভেস্টিং ইজ নট জাস্ট অ্যাবাউট নাম্বারস, ইটস অ্যাবাউট ইমোশন অ্যান্ড বিহেভিয়ার। কারণ সেটাই আমি আপনাকে বোঝালাম। আপনি নাম্বার দেখেছেন, সব কিছু স্টাডি করেছেন, সব কিছু ঠিক আছে, সব গ্রোথ আছে, ভালো রকম পিতে পাচ্ছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার ইমোশন আপনি না কন্ট্রোল করতে পারেন, সেটা দুদিকেই হতে পারে। একটা হচ্ছে ভালো পারফর্মিং স্টককে আপনি বিক্রি করে দিতে পারেন, বা যেগুলো খারাপ পারফর্মিং স্টক, যেগুলো লস হয়েই যাচ্ছে, সেগুলোকে আপনি রেখে দিতে পারেন। তো এই ধরনের যে ইমোশনাল যে বিহেভিয়ার, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, সেটা কিন্তু আমরা সকলেই জানি। এরপরে কি, আন্ডারস্ট্যান্ডিং ইউর ওন বায়াসেস অ্যান্ড টেন্ডেন্সিস ইজ ক্রুশিয়াল ফর র্যাশনাল ডিসিশন মেকিং। সুতরাং আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আপনার বায়াসটা কোন দিকে, বা আপনার কী ধরনের টেন্ডেন্সি আছে। আপনি কি যখন স্টক অনেকটা পড়ে যায় তখনই কেনেন, এ ধরনের কোনো টেন্ডেন্সি আছে কি, বায়াস আছে কি, সেটা কিন্তু সবসময় থাকা ভালো না। তার কারণ হচ্ছে অনেক স্টকই, যেমন এখন মার্কেট নিচে আছে, এই মার্কেট নিচে থাকার দরুন কিন্তু অনেক স্টক ওপর থেকে কিন্তু যথেষ্ট নিচে আছে। তার এই নয় যে প্রত্যেকটা
স্টকই কিন্তু আপনাকে অপরচুনিটি দিচ্ছে। এর মধ্যে অনেক স্টক আছে, কাচড়া স্টক যেগুলোকে আমরা বলি, সেগুলো কিন্তু আপনাকে ভালো প্রফিট দেবে না। সুতরাং ওই নিচ থেকে কিন্তু আপনাকে ভালোগুলোকে বের করতে হবে। আপনার যদি বায়াস থাকে এই দিকে যে হ্যাঁ স্টক নিচে এসেছে মানে আমি কিনবো, এই যদি টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু আপনার অনেক সময় ভুল ডিসিশন মেকিং হতে পারে, আর সেটাই কিন্তু আপনাদের নজর রাখতে হবে। এরপরে ইগনোরিং সাইকোলজি ক্যান লিড টু ইম্পালসিভ, রিয়েক্টিভ অ্যান্ড অফেন কস্টলি চয়েসেস। ঠিক আছে, তো সাইকোলজিকে ইগনোর করা চলবে না, সাইকোলজি একেবারে স্ট্রেট থাকতে হবে। আমরা বেশি করে এই ধরনের যে ইম্পালসিভ বা রিয়েক্টিভ যে কথাগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোথায় দেখি? ট্রেডিংয়ে। ধরুন সকাল থেকে আপনি ট্রেডিং করছেন, মোটামুটি প্রথম ট্রেডিংয়ে আপনার যথেষ্ট ভালো লাভ হয়ে গেছে, ফার্স্ট ট্রেড যেটা নিয়েছিলেন। তারপরে আপনার মনে হবে যে ঠিক আছে, প্রথমটা মনে হবে যে ঠিক আছে, যে প্রফিটটা হয়েছে আমি সেটা নিয়ে বেরিয়ে যাই, এবার আমি মাঠে খেলাধুলো করি, লাভ আছে, যেটুকু প্রফিট আছে সেটুকু আমার থাকলো। হয়তো প্রথম 5-10 মিনিট, 1 ঘন্টা আপনি ভাববেন, তারপরে হয়তো আবার মনে হবে যে না, আরেকটা ট্রেড নিয়ে নেব, তারপরে যতটুকু হয় ওটাকে আমি চার্জ হিসেবে আমি ওটাকে তুলে নিতে চাই মার্কেট থেকে। তো মার্কেটে আবার একটা ট্রেড নেবেন, তারপরে দেখলেন যে সেটা লসে গেছে, এবং লসে হয়তো আপনি লস বুক করতে হলো, আপনার হয়তো স্টপ লস হিট হয়ে গেল। তারপরে ওই ইম্পালসিভ যে নেচারটা, সেটা কিন্তু আসে যে হ্যাঁ আমার তো লাভে ছিল, তাহলে আমি আবার এখানে সেকেন্ড ট্রেডটা নিয়ে আমি লুজ করলাম, তাহলে জাস্ট আরেকটা নেব ট্রেড, তারপরে এই যে লসটা সেটাকে আমি জিরো করে বাকিটা আমার পজিটিভ থাকলো সেটা থাকবে। তো এই ধরনের ব্যাপারকে বলা হয় ইম্পালসিভ বা রিয়েক্টিভ। আপনি রিয়েক্ট করছেন কিছুতে, বা ইম্পালসিভ মানে হয়ে আপনি স্টক কিনছেন, সেগুলো কিন্তু করা যাবে না। সুতরাং এই সাইকোলজির দিকে কিন্তু খুবই ধ্যান রাখতে হবে, না হলে কিন্তু ভালো ইনভেস্টার বা ট্রেডার হওয়া কিন্তু যথেষ্ট মুশকিল আছে। এরপরে কমন সাইকোলজিক্যাল ট্র্যাপস। এই কমন সাইকোলজিক্যাল ট্র্যাপসগুলো কী কী সেটা মার্কেটে জেনে থাকলে তাহলে কিন্তু আপনাকে সতর্ক থাকতে এটা সাহায্য করবে মার্কেটে। এদের মধ্যে প্রথমটা হচ্ছে দ্য ফিয়ার অফ মিসিং আউট, মানে যেটাকে আমরা সংক্ষেপে ফোমো বলে থাকি। ঠিক আছে, ফোমোটা কি? যে চেজিং হাই ফ্লাইং স্টক অর ট্রেন্ডি ইনভেস্টমেন্ট ক্যান লিড টু পোর জাজমেন্ট। ঠিক আছে, এর কারণ কি? জেনারেলি কী হয়, আমরা অনেক সময় যেগুলো হাই ফ্লাইং স্টক, আমাদের বারবার মনে হয় এই যে স্টকটা তো দৌড়ে নিল, আমার প্রায় মনে হয় মিস হয়ে গেল একটা বড় র্যালি, ভাটাক করে ঢুকে গেলেন যখন আপনি হয়তো স্টক ওপরে আছে। তো এই ধরনের যে ফিয়ার অফ মিসিং আউট, যেটা আপনার ভয় লাগছে যে এই মিস হয়ে যাবে না তো এই স্টকটা, যেটা হয়তো স্টকটা অলরেডি উড়ছে রকেট হয়ে, তো সেই ধরনের জায়গায় ইনভেস্ট করে দেন এবং তারপরে কিন্তু স্টকগুলো নিচে চলে আসে। এগুলো কিন্তু সবার সঙ্গেই হয়েছে লাইফে। তো এই ধরনের ফোমো, যেটা ফিয়ার অফ মিসিং আউট, সেটা কিন্তু হলে চলবে না। আপনাকে প্রপার জাজমেন্ট নিতে হবে, সঠিক জায়গায় জাজমেন্ট নিতে হবে, আর তারপরে কিন্তু আপনাকে টাইম দিতে হবে এবং পেশেন্স দিতে হবে। এই কথাগুলো কিন্তু পরে বলা আছে। তো এটা হচ্ছে একটা ট্র্যাপ, এই ফিয়ার অফ মিসিং আউট যেটা। আরেকটা ট্র্যাপ হচ্ছে দ্য সাঙ্ক কস্ট ফলেসি বলা হয় এটাকে। তো স্টিকিং উইথ এ লুজিং ইনভেস্টমেন্ট বিকজ ইউ হ্যাভ অলরেডি পুট মানি ইনটু ইট। ঠিক আছে, এর মানে কি, আমরা অনেক সময় স্টক, মানুষ মাত্রে, আমরা যেহেতু হিউম্যান, মানুষ মাত্রে ভুল হতেই পারে, তো সে কারণে আমাদের অনেক সময় ভুল স্টক কিন্তু পিক করা হয়। এবার সেখানে কি হয়, যেহেতু আমরা স্টকগুলো নিয়েছি, সেটা যত নিচেই যাক, আমাদের একটা বিশ্বাস, না এরকম তো হওয়া উচিত নয়, এটা ঠিক ওপরে আসবে, বা এরকম তো শুনেছিলাম, বা অমুকজন এটা বলেছিল, সুতরাং এটা তো কোনোভাবেই নিচে থাকতে পারে না। আর সে কারণেই কিন্তু আপনি ওই স্টকে স্টিক করে থাকেন, মানে ওই স্টক ধরে বসেই থাকবেন। সেটা কিন্তু অনেক সময় আপনার ক্যাপিটালের ক্ষতি করতে পারে। তো সে কারণে আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং স্টকগুলোকে ভালো করে ঝালিয়ে দেখে নিতে হবে, অ্যানালাইসিস করে নিতে হবে যে আপনার কাছে যে স্টকটা আছে সেটা লুজিং এবং আরও লুজিং হবে কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কড়া পদক্ষেপ, কড়া ডিসিশান নিতে হবে যে না, যদি স্টকটা ভালো না হয় তাহলে কিন্তু সেটা সেই মানে ডুবন্ত নৌকা, সেটা কিন্তু ধরে বসে থেকে খুব একটা লাভ হবে না। এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় খুবই রাখতে হবে ভালোভাবে। দ্য হার্ড মেন্টালিটি। ঠিক আছে, ফলোয়িং দ্য ক্রাউড অ্যান্ড মেকিং ডিসিশনস বেসড অন হোয়াট এভরিওয়ান এলস ইজ ডুইং। আমরা সাধারণত এটা প্রায় সবাই করে থাকি। তো প্রথম করে থেকে হয়তো পরে আর সেটা করি না। প্রথম কী হয়, মোটামুটি একটা ক্রাউড যেটা বলছে, আমরা যেদিকেই কান পাচ্ছি এরকম একটা শোনা যাচ্ছে যে এই স্টক দৌড়বে, বা টিভি চ্যানেল সেটা হোক, সেটা কোনো পার্সন হোক, সেটা বন্ধুবান্ধব হোক, রিটেল ইনভেস্টারদের লেভেলে, তো এই ধরনের কোনো স্টক যদি আমরা পাই যে সবাই এই কথাটা বলছে, তাহলে বোধহয় এটা ঠিক। এই জিনিসটা কিন্তু একটা বড় ট্র্যাপ হতে পারে, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে এভরিওয়ান এলস ইজ ডুইং, তার মানে এটা নয় যে কিন্তু সেটাই ঠিক। স্টক মার্কেটে সাধারণত কী হয়, এরকম অনেক ট্র্যাপই আসে স্টক মার্কেটে। সবাই মানে সেটা অ্যাকচুয়ালি আপনি পেড নিউজ বলতে পারেন। ঠিক আছে, পেড নিউজ মানে কি, কেউ পে করেছে ওই নিউজটাকে ছড়ানোর জন্য, সব জায়গায় ওই নিউজ দেখতে পাবেন, আর আপনি স্টক নিয়ে নিলেন, তারপরে কিন্তু ফাঁকা। তো সেই ধরনের যে হার্ড মেন্টালিটি যেটাকে বলি আমরা, তো সেক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে যদি আপনার স্টকটা খুবই পপুলার হয় তাহলে কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সবসময় পপুলার হওয়া মানেই যে খারাপ সেটা কিন্তু নয়, তবে অনেক ক্ষেত্রেই কিন্তু এই কোনো স্টককে পপুলার করে দিয়ে অ্যাকচুয়ালি ট্র্যাপ বা
যেটাকে আমরা ফাঁদ পাতা বলি, সেই ফাঁদ পাতাও কিন্তু মার্কেটে অনেক সময় হয়। তো এ ধরনের ট্র্যাপগুলো থেকে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে, ট্র্যাপে একেবারেই পা দেওয়া চলবে না। এরপরের ডেভেলপিং এ র্যাশনাল ইনভেস্টমেন্ট মাইন্ডসেট, কীভাবে আপনি ডেভেলপ করবেন একটা যথাযথ ইনভেস্টিংয়ের মানে ইনভেস্টারের মতো মাইন্ডসেট। তো সেটা কয়েকটা স্টেপে আমি বলতে চাই। ফোকাস অন লং টার্ম গোলস, ঠিক আছে। ডোন্ট গেট সোয়েড বাই শর্ট টার্ম মার্কেট ফ্লাকচুয়েশন। দেখুন, যে মাউন্ট এভারেস্টে চড়তে যায় তাকে কিন্তু হিমালয়ের ওপর দিয়ে অনেক আপস অ্যান্ড ডাউনস কিন্তু সহ্য করতে হয়। সেভাবে মার্কেটের ক্ষেত্রে কি, মার্কেটের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস যেটা, সেটা হচ্ছে মার্কেট ফ্লাকচুয়েশন, যেটা ভোলাটিলিটি আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে সেগুলো দেখে কিন্তু ভয় পেলে চলবে না। আপনাকে অনেক সময় কিন্তু মানে হাত থেকে আপনার ভালো স্টক ছিনিয়ে একেবারে খারাপ স্টক মানে আপনার হাতে দিয়ে দেওয়া হবে, জাস্ট এই মানে ফ্লাকচুয়েশন বা ভোলাটিলিটি মার্কেটে এনে, ঠিক আছে। তো এ ধরনের কিন্তু রোজ হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, ঠিক আছে। সেজন্য ফোকাস অন লং টার্ম গোলস। আপনার লং টার্ম গোল যদি ঠিক থাকে, যদি ক্লিয়ার গোল থাকে এবং যদি ক্লিয়ার মানে সঠিক ইনভেস্টমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে ভালো ইনভেস্টার হওয়া থেকে কেউ কিন্তু আটকাতে পারবে না। তো ফোকাস অন লং টার্ম গোলস, ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও। আমরা অনেক সময় যা কিছু টাকা থাকে কোনো একটা স্টকের নাম কোথাও থেকে জানতে পারি আর সেখানেই কিন্তু পুরো টাকা রেখে দিই। এই জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ। আমি বলবো কারো মিনিমাম 40খানা স্টক নেওয়া উচিত, মানে প্রত্যেকটাতে 2.5% বা 50খানা স্টক নিলেও কোনো অসুবিধা নেই। 30 থেকে 50খানা নিতেই পারেন, মানে যারা একটু নতুন ইনভেস্টার, ঠিক আছে। তারপরে সেটা হয়তো 30-এর মধ্যে করা যেতে পারে, মানে 20 থেকে 30, মানে যেটা হয়তো 5 থেকে মানে 3 থেকে 5% বলতে পারেন। কিন্তু প্রথমটা আমার মনে হয় যদি সেটা 40টা 50টাও স্টক হয়, সেখানে কিন্তু খুবটা কেন খারাপ নেই, সেখান থেকে মার্কেটটা শিখতেও পারবেন বা ডাইভার্সিফাই করার যে মানে সুবিধেগুলো সেগুলোও কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। তারপরে হয়তো ধীরে ধীরে যতটা এক্সপিরিয়েন্স বাড়বে, সেখানে আপনি স্টকের নাম্বার অফ স্টক যেটা, সেটা 30-এর মধ্যে আনতে পারেন। 25খানা থেকে 30খানা তো আমার মনে হয় সবারই রাখা উচিত, বা মোটামুটি বড় ইনভেস্টারদের কিন্তু তাই থাকে, 25 থেকে 30খানা বা তারও বেশি থাকতে পারে। তো সেই জন্য ডাইভার্সিফাই অবশ্যই করা উচিত। যদি পোর্টফোলিও ডাইভার্সিফাই না করেন, যদি হাইলি কনসেন্ট্রেটেড হয়, তাহলে কিন্তু একটা স্টক যদি কোনোভাবে ডুবে যায়, তাহলে কিন্তু আপনার পুরো ক্যাপিটাল ডুবে যাবে। সে কারণে পোর্টফোলিও ডাইভার্সিফাই করা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এরপরে যেটা, প্র্যাকটিস পেশেন্স অ্যান্ড ডিসিপ্লিন। এই ডিসিপ্লিন কথাটা কিন্তু সব জায়গায় আপনাকে মানতে হবে। সেটা কোনো গেম হতে পারে, পলিটিক্স হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে, ঠিক আছে। সব জায়গায় কিন্তু আপনাকে একটা ডিসিপ্লিন মেনে চলতে হবে। আর বিশেষ করে স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু আপনাকে যথেষ্ট পেশেন্স দেখাতে হবে। যদি আপনি পেশেন্স না দেখান, তাহলে এই প্রথম পয়েন্টটা হতে পারে। প্রথম পয়েন্টটা কি, সেটা হচ্ছে মার্কেট ফ্লাকচুয়েশন আপনাকে বের করে দেবে। সেই জন্য পেশেন্স নিয়ে থাকতে হবে এবং ডিসিপ্লিন ওয়েতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। ডিসিপ্লিন মানে কি, এগুলোই একটা ডিসিপ্লিন। ফর এক্সাম্পল, ডাইভার্সিফাই ইউর পোর্টফোলিও, এটা একটা ডিসিপ্লিন। ফোকাস অন লং টার্ম গোলস, এটা একটা ডিসিপ্লিন। লং টার্ম ডাইভার্সিফিকেশন, এগুলো একটা কিন্তু ডিসিপ্লিন, ঠিক আছে। আর ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে হাইলি ডিসিপ্লিন হতে হবে। যদিও আমরা এখানে ট্রেডিংয়ের কথা মাথায় রেখে কিন্তু ভিডিও বানাচ্ছি না, আমরা ইনভেস্টার বা সুইং ট্রেডার বা যারা পজিশনাল ট্রেডার, তাদের জন্য আমরা জেনারেলি এই চ্যানেলে ভিডিও বানাই। তো যাই হোক, এরপরে যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস টু ওভারকাম বায়াসেস। আপনার মধ্যে যদি কোনো বায়াস থাকে, সেগুলোকে ওভারকাম করবেন কিভাবে। তো এর মধ্যে প্রথম হচ্ছে সিক প্রফেশনাল অ্যাডভাইস। মানে আপনার মধ্যে যদি যে কোনো ধরনের বায়াস আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আমার মনে হয় একজন এক্সপার্ট অ্যাডভাইজার যারা, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যাদের সার্টিফিকেট আছে, যারা এক্সপেরিয়েন্স, শুধু সার্টিফিকেট থাকলেই সব কিছু হয় না, এক্সপেরিয়েন্স, অনেক দিন মার্কেটে আছে এবং অনেস্ট পারসন, সেই ধরনের পারসনকে কিন্তু আপনাকে অ্যাডভাইজার বানাতে হবে। তাদের কাছ থেকে ইউ শুড সিক ফর হেল্প, মানে আপনাকে হেল্পের জন্য তাদের কাছে দেখতে হবে, ঠিক আছে। তো সেখান থেকে কি হয়, আপনার মধ্যে যদি কোনো বায়াস থাকে, তাহলে কিন্তু তারা সেটাকে আইডেন্টিফাই করতে পারবে। সে কারণে আপনি তাদের সঙ্গে কথা বলতে পারেন, আপনার অ্যাডভাইজারের সঙ্গে। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কোন কোন ধরনের প্রবলেমগুলো আছে, যেগুলো হয়তো আপনাকে একটা বড় ইনভেস্টার হওয়া থেকে কিন্তু বিরত করছে। এরপরে ট্র্যাক ইওর প্রোগ্রেস আপনাকে সবসময়ই ট্র্যাক করতে হবে। তার কারণ স্টক মার্কেটে আমি দেখেছি অনেকেই বলেন যে স্টক কিনে ফেলে রেখে দাও, ভুলে যাও, খুলতে হবে না মানে ডিম্যাট অ্যাকাউন্ট। সেটা কিন্তু নয়। আপনাকে মনিটরিং করতে হবে কোন ইনভেস্টমেন্ট কী ধরনের অ্যাকচুয়ালি প্রফিট দিচ্ছে, কোন ধরনের ইনভেস্টমেন্ট কোন সময়টা কিভাবে চলছে, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ কি, দেখুন, ইনভেস্টিং কিন্তু মানে এরকম নয় যে মানে একদম ইনভেস্ট করে একদম সাইড হয়ে যাওয়ার মতো। তার কারণ কি, তার কারণ হচ্ছে এটা ইকোনমির সঙ্গে জড়িত, এটা যেটা মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এগুলোর সঙ্গে জড়িত। আর যেহেতু ইকোনমি বলুন, ইন্টারন্যাশনাল রিলেশনস বলুন, সব কিছু যেহেতু ডাইনামিক, সবসময় চেঞ্জ হচ্ছে, সে কারণে আপনি ইনভেস্টমেন্ট করে দিয়ে মানে ভুলে যেতে পারেন না। সে কারণে, আর এটাও নয় যে ইনভেস্টমেন্ট আপনি প্রত্যেক দিন চেঞ্জ করছেন এখান থেকে ওখানে, সেটা আরও মারাত্মক। তো সে কারণে আপনাকে মনিটরিং করতে হবে যে কী হচ্ছে না হচ্ছে, অ্যানালাইজ করতে হবে জিনিসগুলো রেগুলারলি। আর যদি আপনার
আপনার অ্যাডজাস্টমেন্ট দরকার হয় যে না এই ধরনের অ্যাডজাস্টমেন্ট একটা দরকার, তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এরপরের পয়েন্ট হচ্ছে এডুকেট ইউর সেলফ। এটা কিন্তু সব ক্ষেত্রেই ট্রু। যে কোনো ধরনের প্রফেশনে আপনাকে সবসময় কিন্তু লার্নিংয়ের দিকে ফোকাস করতে হবে, কোথা থেকে আপনি কিছু শিখতে পারবেন সেগুলোর দিকে কিন্তু ফোকাস করতে হবে। আর ইনভেস্টিং স্ট্র্যাটেজি তত বেশি কিছু হয় না, ঠিক আছে, তাও আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিগুলো শিখতে হবে, জানতে হবে এবং সেগুলোকে অ্যানালাইজ করে নিজের চাহিদা বা নিজের যে গোল সেই অনুযায়ী কিন্তু সেগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। তো এডুকেট ইউর সেলফ ইজ অফকোর্স ওয়ান ইম্পর্ট্যান্ট পার্ট। এবার কি ইনভেস্টিং উইথ কনফিডেন্স, ঠিক আছে, আপনি কিভাবে একজন কনফিডেন্ট ইনভেস্টার হয়ে উঠতে পারেন, সেখানে যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ ইউর ওন সাইকোলজি ইজ এসেন্সিয়াল ফর সাকসেস। এর মানে কি, সোজা বাংলায় বলতে গেলে কিন্তু আপনাকে নিজেকে জানতে হবে, আপনি নিজেকে জানুন যে আপনার সাইকোলজিগুলো ঠিক কী ধরনের কাজ করে। যখনই আপনি সেটা জানতে পারবেন সেখানে কিন্তু আপনি একটা ক্লিয়ার পাথ দেখতে পাবেন যে এই জায়গাতে এটা করা উচিত কি উচিত নয়। সব জায়গাতে আপনার কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে যদি আপনি নিজের সাইকোলজিটাকে বুঝতে পারেন। আর সেই ক্ল্যারিটিটা যখন থাকবে সেখানে কিন্তু সেটা আপনাকে একটা ভালো ইনভেস্টার হতে কিন্তু সাহায্য করবে। এরপরে কি রেকগনাইজিং অ্যান্ড অ্যাড্রেসিং ইউর বায়াসেস। অবশ্যই আপনাকে আপনার যে কী টেন্ডেন্সিগুলো আছে আপনার মধ্যে, কী বায়াস আছে, কোন দিকে বায়াস আছে, সেগুলো যদি আপনি একবার আইডেন্টিফাই করে ফেলতে পারেন তাহলে সেগুলোকে আপনি কন্ট্রোলেও আনতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে। আর যখনই আপনার বায়াসগুলো ভেতরে থাকবে না তখন কি করবেন তখন আপনি ইন্টেলিজেন্ট ডিসিশান নিতে বা লজিক্যাল ডিসিশান নিতে পারবেন। তো যেটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যেটা লাস্ট বলা হয়েছে যে ইনভেস্টিং উইথ অ্যাওয়ারনেস অ্যান্ড ডিসিপ্লিন ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইউর ফাইন্যান্সিয়াল গোলস, ঠিক আছে। স্বাভাবিক ইনভেস্টিং আপনাকে সচেতন হয়ে করতে হবে, সেখান থেকে যা কিছু শুনে বা কারো কাছ থেকে শুনে, কেউ মেসেজ করলো, কোনো গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে আসছে, এ ধরনের জিনিসপত্র দেখে কিন্তু আপনার ইনভেস্ট করা চলবে না, কারণ অনেক ক্ষেত্রেই কিন্তু ওগুলো ট্র্যাপ হয়। আর বাকি ডিসিপ্লিন কিন্তু সবসময় আপনাকে রাখতে হবে, এটা কিন্তু বারবার প্রত্যেকটা স্লাইডে এটা বলা উচিত যে ডিসিপ্লিন আপনাকে হতেই হবে। খুব বেশি ইনভেস্টমেন্ট একটা স্টকে নয়, আপনাকে একটু ডাইভার্সিফাই করতে হবে। শুধু যে মিড ক্যাপ, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ সেটা নয়, আপনি একটু গোল্ডে ডাইভার্সিফাই করতে পারেন, একটু ফিক্সড ডিপোজিট কোথাও থাকতে পারে, সব কিছু মিলিয়ে একটা দারুণ পোর্টফোলিও আপনাকে বানাতে হবে। তো সেখানে কিন্তু আপনার কনফিডেন্স আসবে, আপনার প্রফিট হবে এবং আপনি একজন বড় ইনভেস্টর হয়ে উঠতে পারবেন। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে নিন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর এরকম আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।